নমস্কার। @টুরি 43 নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা আজ আবার চলে এসেছি পাটাটাকাল। আপনাদের মনে হতেই পারে কেন একই জায়গায় দুবার। একই জায়গায় দুবার তার কারণ হলো আগের দিন আপনাদের সাথে নিয়ে যে মন্দিরগুলো ঘুরে দেখলাম তাতে আমাদের পাটাটাকালের সমস্ত মন্দির দেখা হয়নি। আজকে সে কারণে বাকি যে মন্দিরগুলো রয়ে গিয়েছে সেই বাকি গুরুত্বপূর্ণ মন্দিরগুলো আরেকটু ভালো করে ঘুরে দেখব। তার সঙ্গে এত সুন্দর জায়গাটা আরও কিছুক্ষণ সময় অতিবাহিত করব, সেটাই উদ্দেশ্য। এ প্রসঙ্গে আরেকটি কথা বলি, এত বড় জায়গা যদি কারো ঘুরে দেখতে অসুবিধা হয়, বিশেষত বয়স্ক মানুষের, এখানে কিন্তু একটি ব্যাটারির গাড়ির অপশান আছে। কেউ মনে করলে সেই ব্যাটারি গাড়িটা নিতেই পারেন। সেই ব্যাটারি গাড়িটা সারা মন্দিরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবে। চলুন, এবার আমরা মন্দিরের কাছে চলে এসেছি। প্রথমেই আমরা এসেছি সঙ্গমেশ্বর মন্দির। এই সঙ্গমেশ্বর মন্দিরটা দেখুন বাকি মন্দিরগুলো থেকে একটু আলাদা রকমের। এখানে দেখুন বাঁদিকের যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে মন্দিরের অংশ, কিন্তু ফাঁকা। এখানে না কোনো দেবদেবী আছে, না কোনো ভাস্কর্য আছে, কিন্তু বাঁদিকে একটা ঘর করা আছে। যখন কোনো সময় ঘর করতে করতে ছেড়ে দেওয়া হয় ঠিক এই রকম দেখতে লাগে। অর্থাৎ মন্দিরের বাঁদিকের অংশটি কিন্তু অসম্পূর্ণ, কিন্তু ঠিক কী কারণে অসম্পূর্ণ সে সম্পর্কে ঐতিহাসিকেরা বিশেষ কোনো তথ্য দিতে পারেননি। সে কারণে আমাদেরও বিষয়টি অজানাই রয়ে গেল। এবার দেখা যাক মন্দিরটি। এই মন্দিরটি তৈরি করেছিলেন বিজয়াদিত্য, এবং বিজয়াদিত্য মন্দিরটি তৈরি করার পরে বিশ্বেশ্বরের নামে মন্দিরটি উৎসর্গ করেন। অর্থাৎ বিশ্বেশ্বরকে শিব, অর্থাৎ শিবের নামে মন্দিরটিকে উৎসর্গ করেছিলেন। এখানে সমস্ত মন্দিরগুলো কি বিশেষত পূর্বমুখী। ঠিক এই মন্দিরটাও কিন্তু পূর্বমুখী একটি মন্দির, এবং এটি শিবের মন্দির। সব মন্দিরগুলোই প্রায় শিবের মন্দির, এটিও কিন্তু শিবের মন্দির। অর্থাৎ পাটাটাকালের সব মন্দির শিবের মন্দির। আর এই যে বাচ্চাগুলো দেখছেন ভেতরে যাচ্ছে, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে যতগুলো জায়গায় আমরা ভ্রমণ করলাম সব জায়গাতেই দেখলাম যে এরকম স্কুল কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা আসছে, তারা তাদের এই যে স্থানীয় ইতিহাসটা ঘুরে ঘুরে দেখছে, তার সঙ্গে তাদের শিক্ষক বা কোনো একজন গাইড তাদেরকে বসে একটা ক্লাস নিচ্ছে। সেই ক্লাসে তাদের যে স্থানীয় ইতিহাসটা সেই ইতিহাসটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে। এবার চলুন আমরা গর্ভগৃহ দেখি। মন্দিরটিদের মধ্যে অবশ্যই একটি গর্ভগৃহ আছে, চৌকোনো গর্ভগৃহ। সেই যে গর্ভগৃহের মধ্যে আছে বিশ্বেশ্বর শিব। অর্থাৎ যেহেতু চালুক্য রাজারা ছিলেন শিবের উপাসক, সে কারণে পাটাটাকালের সমস্ত মন্দিরগুলোই কিন্তু শিবের। সমস্ত মন্দিরই এখানে শিবের মন্দির, এর মধ্যেও আছে একটি শিবলিঙ্গ। এবার দেখুন মন্দিরটি একটু ভালো করে। এই মন্দিরের গায়ে কোনো স্থাপত্য ভাস্কর্য কিন্তু নেই, যেগুলো অন্য মন্দিরে আছে। কিন্তু সামনের যেটা এই 3 দিক খোলা একটি মণ্ডপ, এবং এই সামনে নন্দী মণ্ডপ থাকলেও এখানে কিন্তু কোনো নন্দী নেই, শুধুমাত্র আছে 3 দিক খোলা মণ্ডপ। এবং এটাকে বলা হচ্ছে দ্রাবিড় স্টাইলের মন্দির। দ্রাবিড় স্টাইল এবং এর সঙ্গে বিমান স্টাইল, দক্ষিণ ভারতীয় যে বিমানও স্টাইলের মন্দির শিল্পকলা হয়, সেই দুটোর সংমিশ্রণে এই সঙ্গমেশ্বর মন্দির গড়ে উঠেছে। এবার দেখব বিরূপাক্ষ মন্দির। এর আগে আমরা দেখলাম সঙ্গমেশ্বর মন্দির, যেটি তৈরি হয়েছিল 696 থেকে 733 খ্রিস্টাব্দের মধ্যে। আর এই বিরূপাক্ষ মন্দিরটি তৈরি হয় 733 থেকে 745 খ্রিস্টাব্দের মধ্যে। অর্থাৎ সঙ্গমেশ্বর মন্দিরের কাজ শেষ হওয়ার পরেই কিন্তু এই মন্দিরটি তৈরি হয়। অর্থাৎ ওখানে 733-এ শেষ হয়েছিল সঙ্গমেশ্বর মন্দির, আর এখানে শুরু হয়েছে 733 খ্রিস্টাব্দে এই বিরূপাক্ষ মন্দিরটি শুরু হয়েছিল। চালুক্যরাজ বিক্রমাদিত্যের মহিষী রানী লোকমাহা দেবী, তিনি এই মন্দিরটি তৈরির জন্য উদ্যোগী হয়েছিলেন, এবং তিনি তৈরি করেছিলেন বলে মোটামুটি জানা যায়। এই মন্দিরটি অপূর্ব সুন্দর মন্দির। এখানে আমরা যতগুলি মন্দির দেখলাম তার মধ্যে সবচেয়ে সুন্দর লাগলো মল্লিকার্জুন মন্দির, এবং ঠিক তারপরেই এই মন্দিরটি। এই মন্দিরের চারিদিকেও অপূর্ব ভাস্কর্য করা আছে, ভেতরেও অপূর্ব ভাস্কর্য করা আছে। যাই হোক, এই মন্দিরটিও যথারীতি
পূর্বমুখী মন্দির। এই মন্দিরটি চালুক্যরা প্রথমে দেখেন কাঞ্চিপুরমে, সেই অনুকরণে মন্দিরটি তৈরি করা হয়। এবার দেখুন ঢোকার মুখে দুজন দ্বাররক্ষী আমরা দেখতে পাচ্ছি। এই যে দুজন দ্বাররক্ষী এই মন্দিরের একটি অভিনবত্ব। অন্য কোনো মন্দিরে কিন্তু আমরা এই দ্বাররক্ষী ব্যাপারটা দেখি না, কিন্তু এখানে আমরা দ্বাররক্ষী ব্যাপারটা দেখলাম, অর্থাৎ দুপাশে দুজন দ্বাররক্ষী আছে। এই দ্বাররক্ষীর সামনে দিয়ে প্রবেশের পথটা কিন্তু অনেক সংকীর্ণ। মন্দিরটা যতটা বড় সেই তুলনায় প্রবেশ পথটা অনেকটা সংকীর্ণ, এবং মন্দিরের ভেতরেই রয়েছে সভামণ্ডপ, অর্থাৎ মন্দিরের বাইরে নয়, শিব মন্দিরের সঙ্গে একদম যুক্ত আছে চৌকো চৌকো পিলারের সঙ্গে যুক্ত সভামণ্ডপ। তারপরে আছে গর্ভগৃহ। এখানেও দেখুন গর্ভগৃহটা তুলনামূলক বড় এবং চারিপাশে অনেকটা ভাস্কর্য করা আছে। এখানে গর্ভগৃহের শিবটি এখনও পূজিত হচ্ছেন, মানুষজন যাচ্ছেন পুজো দিতে। এবার আসি এখানের ভাস্কর্যগুলো দেখার জন্য। এখানে যে ভাস্কর্যগুলো করা আছে, এখানে প্রথম কথা বলে রাখি, এই যে সভা মণ্ডপের যে পিলারগুলো আছে প্রত্যেকটি পিলার চৌকো, এখানে কোনো গোল পিলার দেখা যাবে না, প্রত্যেকটি চৌকো পিলার। সেই চৌকো পিলারে কি আছে, রামায়ণ, মহাভারত, শিব, পার্বতী, বিষ্ণু সমস্ত কিছু ছবি। এছাড়াও স্থানীয় দেবদেবীর মূর্তিও তো আছেই, সেগুলোকেও দেখা যাচ্ছে। এই দেখুন এই যে মূর্তিটি, এখানে একটু বিষ্ণুর মূর্তি একটু আছে এবং তার সঙ্গে আরও নিত্যরত নারীর মূর্তিও এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ যে স্থানীয় যে সংস্কৃতি সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে। তার সঙ্গে যে লতা পাতা ছবিও এর সঙ্গে কিছুটা আছে। আর এখানে আছে শিব এবং পার্বতী বসে আছে এবং তার চারপাশে আছে তার সবাই যে নিত্যরত বিভিন্ন নারী, সেগুলো করা আছে। আর আছে কি, দুটো হাতির মধ্যে যে যুদ্ধ, অর্থাৎ এই এলাকায় এটাও একটা বিনোদনের মাধ্যম বলে মনে করা হয়। উল্টো দিকে, ঠিক এর উল্টো দিকে এখানে আমরা যেটা দেখছি, এটা নন্দী মণ্ডপ। একদম বিরূপাক্ষ মন্দিরের উল্টো দিকে অদ্ভুত সুন্দর নন্দী মণ্ডপ, যেটা এখনও অক্ষত রয়েছে। যে ছাদ যেটাকে বলছে শিকারা, সেটা অক্ষত রয়েছে। আর এই যে যেটা আমি দেখাচ্ছি, দেখুন ডান দিকে দুটি নারী মূর্তি, যেটা এখানে বিশেষত্ব দান করেছে বা এই মন্দিরের বৈশিষ্ট্য, দুটি নারী মূর্তি, মাথায় ছাতা নেওয়া দুটি নারী মূর্তি এই নন্দী মণ্ডপের ঠিক দুপাশে আছে। দুপাশে দ্বাররক্ষী হিসেবে দুটি ছাতাধারী নারী মূর্তি আছে। আর এখানে যে নন্দীটি আছে, সেই কালো পাথরের তৈরি নন্দীটি, সেই নন্দী এখনও পূজিত হচ্ছে। স্থানীয় লোকজন এখানে আসছেন এবং এই নন্দীর পুজো করছেন, এবং এখানের পিলারগুলো কিন্তু গোল, যেখানে ভাস্কর্য করা। এই মন্দিরটি লক্ষ্য করুন, এই মন্দিরটি দেখুন, আমাদের এখানে যে ধরনের শিব মন্দির দেখতে পাই সেরকম শিব মন্দির। আবার আমি দেখেছি হিমাচল প্রদেশেও কিন্তু ঠিক এই ধরনের শিব মন্দির দেখা গেছে। সে যাই হোক, তবে আমাদের এখানে যদি এরকম শিব মন্দির দেখা থাকলেও এমনও হতে পারে যে এই শিব মন্দির অনুকরণে সেটা তৈরি, কারণ প্রাচীনত্বের দিক থেকে এই মন্দিরটি অনেক পুরনো। এটি খ্রিস্টীয় 7ম শতকে তৈরি একটি শিব মন্দির। পাটাটাকালে মন্দিরগুলির মধ্যে এটি উত্তর দিকে অবস্থিত একটি মন্দির, এবং এতক্ষণ অবধি সমস্ত মন্দিরগুলোই দেখলাম আমরা পূর্বমুখী মন্দির, কিন্তু এটি একমাত্র যেটি দক্ষিণমুখী মন্দির। এই মন্দিরের সঙ্গে একটি উঁচু চূড়া যুক্ত আছে। এই যে চূড়াটা হয়তো আপনাদের বাইরে থেকে দেখে গোলাকৃতি মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটা একটা চৌকো চূড়া। চারদিকে 4টে কোণ আকৃতি আছে। সেই 4টে কোণ আকৃতির চূড়া মাঝখানে একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। তারপরে ওপরের যে নকশা করা অংশটি, সেই নকশা করা অংশটি দেখে কিন্তু মনে হচ্ছে যে আমাদের এখানে শিব মন্দিরের উপরেও এরকম নকশা করা অংশ থাকে। আর এই যে গলকনাথ, এই প্রসঙ্গে বলি, শিব মন্দিরগুলোর সঙ্গে সাধারণত নাথ কথাটা যুক্ত থাকে। যেমন বিশ্বনাথ মন্দির, অর্থাৎ নাথ কথাটি প্রমাণ করে দিচ্ছে যে এটি শিবের মন্দির। তার সত্ত্বে এটাও বলে রাখি, যেহেতু চালুক্য রাজারা ছিলেন শৈব উপাসক, অর্থাৎ শিবের উপাসক, সুতরাং এখানে যে সব শিব মন্দির হবে এটা খুব স্বাভাবিক। তবে এখানে শিবের কোনো মূর্তি নেই, শুধুমাত্র লিঙ্গ।
আর এই গোলকনাথ মন্দিরের সামনে আমরা দেখলাম একটি ভাঙা মন্দির বা মন্দিরের ধ্বংসাবশেষ, বা এমনও হতে পারে এই মন্দিরটা শুরু হলেও শেষ হয়নি। সে যাই হোক, এই মন্দিরে কোনো বিগ্রহ নেই বা মন্দিরটা সম্পূর্ণ হয়নি। এবার আমরা দেখলাম যে পাটাটাকালের চারপাশে 4টি পাথরের মূর্তি কেটে যার ওপরে শিকারা অর্থাৎ ছাদও আছে, এরকম গণেশের আকৃতি দেওয়া হয়েছে। আবার এমনও হতে পারে যে এটা গণেশ নয়, নন্দী। তার কারণ কি, সাধারণত নন্দীর কপালে 3টে দাগ থাকে, ঠিক এখানেও কপালে 3টে দাগ আছে। যদিও পাথরটিকে দেখে মনে হচ্ছে গণেশের আকৃতি, কিন্তু এমনও হতে পারে যে এটা কিন্তু নন্দীও হতে পারে। যাই হোক, পাটাটাকালের চারিদিকে এরকম 4টি আছে। চলুন এবার আমি আপনাদের একজনের সঙ্গে আলাপ করে দেব, যে আপনাদের এই পাটাটাকাল ভ্রমণ বা এর আগে যে আইহোল দেখলাম সবটাতে ভীষণভাবে সাহায্য করবে। সে দক্ষিণ ভারতীয়, কিন্তু ভীষণ হেল্পফুল। একটু আলাপ করিয়ে দিই। बोलो तुम्हारा नाम बोलो। मलार तुम्हारा फ़ोन नंबर? 7483434680। तुम्हारा घर कहाँ है? बदामी। बादामी। तुम क्या करते हो? ऑटो ड्राइवर। ऑटो ड्राइवर। तो गाइड का काम करते हो? गाइड नहीं मिलते, थोड़ा थोड़ा है। थोड़ा थोड़ा है। हिंदी? ये थोड़ा थोड़ा आता है। हिंदी थोड़ा थोड़ा आता है। ठीक है, तुम्हारा नंबर बोल दो। 7483434680। ঠিক আছে। যাই হোক, আজকের ভ্রমণটি আমরা এখানেই শেষ করলাম। আমরা 2টি পর্বে পুরো পাটাটাকালটা ঘুরে দেখলাম। আপনারা দেখুন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন।